সাদি তার বাসায় এসে এমন কিছু নেই যা সে ভাঙেনি। আজ সে নিজের ভালোবাসাকেই সবচেয়ে বেশি আঘাত করেছে। জানে না সুমু তাকে ক্ষমা করবে কিনা, কিন্তু সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। সব ভাঙচুর করছে তার মুখে শুধুই সুমুর নাম। চোখ থেকে অটোমেটিক পানি ঝরছে, চেয়েও সে কন্ট্রোল করতে পারছে না। ভাঙতে ভাঙতে এক পর্যায়ে তার রুমের টেবিলের কাছে সুমু ছবিতে হাত দিয়েই থেমে যায়। যেখানে পুরো মানুষটাকেই ভেঙে ফেলেছে সেখানে এই ছবি ভেঙে কি লাভ? সুমুর ছবি হাতেই ধপ করে মাটিতে বসে পড়েছে। মনে মনে একটা কথাই আওড়াচ্ছে, সব শেষ। এদিকে সুমু বিছানায় পড়ে রয়েছে। সে অনেক বেশিই দুর্বল হয়ে পড়েছে। আসলে আজ সারপ্রাইজ দিতে গিয়ে খেতেই ভুলে গেছে, আর সাথে এই জঘন্য ব্যবহার। ইকরা আর নাদিয়া সুমুর সেবা করে যাচ্ছে। তারাও জানে সুমুর বিষয়ে, তাই কিছু জিজ্ঞাসা করে সুমুকে বিব্রত করল না। সুমু একটু সুস্থ হতেই বিছানা থেকে উঠে বসল। ভালোভাবে খাওয়া দাওয়া করে গোসল করল। ইকরা আর নাদিয়া কিছুই বুঝতে পারছে না সুমু এত নরমাল কিভাবে আছে। ইকরা নীলকে ফোন দিয়ে সবটা বলল। সব শুনে নীলও কোনো রিয়েক্ট করেনি, যেন সে জানে পরবর্তীতে কি হবে। গোসল করে সুমু একটা লং কুর্তি পরে বের হল। বের হয়েই ইকরাকে জিজ্ঞাসা করল, কয়টা বাজে? ইকরা, সুমু বেবি তুই ঠিক আছিস? আমার কি হবে? তুই শুধু বল কয়টা বাজে? ইকরা 4:5 হুম, ঠিক আছে, আমি বের হচ্ছি। টেনশন নিস না, আমি কোনো আবেগী মেয়ে নই যে সবটা এভাবেই ছাড় দেব। আসছি। সুমু হোস্টেল থেকে বের হয়ে নীলকে ফোন দিল। নীল, হ্যাঁ সুমু বল, কই আছিস তুই? নীল, পার্কে। কেন? আচ্ছা, আমি যাচ্ছি। যাচ্ছি শুনেই নীল চমকে গেল। নীল, কই যাস তুই? আরে কাম ডাউন, আমি ডাক্তার সাহেবের বাসায় যাচ্ছি, তুই আয়। আমি ঠিকানা টেক্সট করছি। নীল, আচ্ছা। সুমু একটা রিকশা নিয়ে সাদির বাসায় চলে এলো। ফ্ল্যাটের দরজায় দাঁড়াতেই বুকটা কেমন ধক করে উঠল। তাড়াতাড়ি দরজা নক করতেই ভিতর থেকে কোনো সাড়া এলো না। এরপর কন্টিনিউয়াসলি নক করার পর সাদি ঢুলতে ঢুলতে এসে দরজা খুলল। সে মনে করেছে হয়তো নীলা এসেছে, তাই ইচ্ছে করেই দেরি করে দরজা খুলেছে। দরজা খুলে সুমুকে দাঁড়িয়ে থাকতে দেখেই সাদি চমকে গেল। ও এখানে কেন? সুমু সাদির অবস্থা দেখে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকল সাদিকে ধাক্কা দিয়ে। ভিতরে গিয়ে সুমুর চোখ চড়ক গাছ, সব তছনছ করে রেখে দিয়েছে। সুমু প্রচুর রাগ উঠতেছে মাথায়। দাঁত কিরমির করে সাদির দিকে তাকাতেই দেখে সাদির অবস্থা আরও করুণ। সুমুর এত রাগ লাগছে। সবচেয়ে বেশি রাগ লাগছে সাদি তার নজর নিচের দিকে রেখেছে। সুমু ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু আর পারল না। এগিয়ে এসে সাদির গালে লাগিয়ে দিল এক থাপ্পড়। সাদি গালে হাত দিয়ে অবাক চোখে সুমুর দিকে তাকাতেই দেখে সুমু রণমূর্তি ধারণ করেছে। রাগে ফুঁসছে, চিৎকার করে, এগুলো কি? এই অবস্থা কেন ঘরের? সাদি চুপচাপ দাঁড়িয়ে আছে। সে তো অবাক। সুমুর কি হলো হঠাৎ? পুরো ঘর দেখে মনে হচ্ছে এখানে মানুষ বাস করে না, কোনো গোয়াল ঘরে আসছি। আর নিজের কি হাল করছেন? সুমু সাদিকে টেনে একটা টুলে বসিয়ে দিল। বিছানাপত্র তো এদিক সেদিকে পড়ে আছে। তারপর বহু কষ্টে ফার্স্ট এইড বক্স খুঁজে আনল। সাদি অবাক হয়ে শুধু সুমুকেই দেখে যাচ্ছে। চোখ থেকে তো পানি পড়ছে। চাইলেও কন্ট্রোল করতে পারছে না। সুমু সাদির হাত টেনে নিজের হাতে নিয়ে ড্রেসিং করাতে লাগল।
আপনাকে দেখে মনে হচ্ছে আপনার গার্লফ্রেন্ড নীলা আপনাকে ধর্ষণ করছে। এত বিধ্বস্ত অবস্থা। কে কাকে ধর্ষণ করছেন বলুন তো? আরে ধুর, আমিও না। এতে তো আপনাদের দুইজনেরই সমান মতো থাকবে, এটাকে ধর্ষণ বলা যায় না। এটা তো অবৈধ ভালোবাসা। সাদি সুমু আমি। চুপ, একদম চুপ। একদম গলা টিপে মেরে ফেলব। একটা কথা বলবি না। তুই কি মনে করছিস আমি অবলা নারী? তোরা অপমান করবি আর আমি মুখ বুঝে সহ্য করব? নেভার। তুই আমার ফিলিংস নিয়ে খেলছিস। এর শাস্তি তো তোকে আমি দিব, কিন্তু তার আগে তোর গার্লফ্রেন্ড নীলার ব্যবস্থা করব। আর খুব ভয়ানক হবে। আমার গায়ে হাত তোলার পরিণাম সে বুঝবে এবার। আমি এখনো ভাইয়ার কানে কিছু তুলিনি। বললে জেন্ত পুঁতে ফেলতো তোর ওই নীলাকে। তখন কিছু বলি নাই দেখে আমাকে অবলা ভেবে খুব ভুল করছিস তোরা। এবার এই সুমু কি করে জাস্ট দেখ। সুমু সাদির হাতে ড্রেসিং করে বের হতে নিলেই সাদি বলে উঠে, সাদি, নীলার কিছু করো না প্লিজ। সুমু তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে পিছনে ফিরে সাদির দিকে এগিয়ে গিয়ে বলল, এত প্রেম? কতদূর এগোলো? সাদি একটা শ্বাস ছেড়ে, কোনো প্রেম নেই। কেন নেই? ক্যাম্পাসে তো চিৎকার করে বলে এলেন ইউ আর ইন রিলেশনশিপ উইথ নীলা। ব্যঙ্গ করে। সাদি, সুমু আমার কথাটা মন দিয়ে শোন। নীলা অসুস্থ। ও মানসিকভাবে খুবই দুর্বল। যদি ওর মন মতো কিছু না হয় তবে সে যেকোনো মুহূর্তে ব্রেন স্ট্রোক করে মারা যেতে পারে। তাই ওই নাটকটা করেছি। তাচ্ছিল্যের হাসি দিয়ে, তাই আপনি আমাকেই মেরে দিলেন? সাদি সুমুর দিকে তাকাতেই দেখে সুমু চোখ ছলছল করছে। সাদি সুমুর কাছে এগিয়ে আসতেই সুমু পিছিয়ে যায় আর হাত দিয়ে সাদিকে আটকায়। সাদি, সুমু বিশ্বাস করো, ওইটা শুধু নাটক ছিল। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। চিৎকার করে, জাস্ট শাট আপ। এত এক্সকিউজ শুনতে চাই না। আমার লাইফে আপনার আর কোনো অধিকার নেই। আমি আগেই বলেছি যা মন চায় করুন, কিন্তু ধোঁকা দিবেন না। বাট ইউ চুজ ইউর সেলফ। এন্ড নাও আই চুজ মাই সেলফ। সাদি চেয়েও সুমুকে আটকাতে পারল না। বেরিয়ে গেল সাদির বাসা থেকে। সুমু নীলকে নিয়ে একটা পার্কে গেল। নীল, কি বুঝলি অবস্থা? আজকে ভয় দেখিয়ে আসছি। আর ওই নীলার খোঁজ নিতে হবে। ও কি আসলেই অসুস্থ? এটা তোকে ফাইন্ড আউট করতে হবে। বাকিটা আমি দেখব। সুমু নীলের সাথে কথা শেষ করে রাকিবকে ফোন করল। রাকিব এতদিন পরে ভাইয়ের কথা মনে পড়ল। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছো? রাকিব, হ্যাঁ ভালো আছি। কি খবর বল? তোর হেল্প লাগবে। রাকিব, কি হেল্প? সুমু রাকিবকে কিছু একটা বলল যা আমরা পরে জানতে পারব। রাকিব, ওকে ডান। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে সুমু বাঁকা হাসি দিল। এদিকে সাদি টেনশনে আছে যে সুমু কি করবে। আবার ভয়ও আছে সুমু তার থেকে দূরে সরে যাবে না তো। না, এই জল বেশিদূর গড়ানোর আগেই কিছু ব্যবস্থা করতে হবে। সাদি আর অপেক্ষা না করে তার মাকে ফোন দিল। সুমুর থার্ড ইয়ারের প্রোফের আর মাত্র 1 মাস বাকি আছে। সে এখন শুধু তার পড়াশোনায় ফোকাস করছে। সাদির বিষয়ে বা ওই দিনের ওই বিষয়ে কেউই কিছু বলেনি। আজবভাবে ওই বিষয়ে কারো কোনো গুঞ্জন ও শোনা যায় না। এইসব কাজের ক্রেডিট নীলের। নীল আর সুমু উঠে পড়ে লেগেছে পরীক্ষার জন্য। সাদি সুমুকে দেখে অবাকের উপর অবাক হচ্ছে। এ কোনো সুমু? নীলাকে সাদির পাশে দেখেও কোনো রিয়েক্ট করে না। পাশ কাটিয়ে হাসতে হাসতে চলে যায়। সাদি খুব ভালোভাবেই বুঝতে পারছে সে সুমু তাকে চরমভাবে এভয়েড করছে, যা তার মানতে খুব কষ্ট হচ্ছে।
কিন্তু সে নিজেও কিছু একটা ভেবে বাঁকা হাসি দিয়ে চলে যায়। সাদি কিছুতেই সুমুর অবহেলা সহ্য করতে পারছে না। সুমু যেন সাদিকে দেখেও দেখে না। এদিকে সুমু সব খোঁজ খবর নিয়ে জানতে পারল যে নীলা আসলেই অসুস্থ। কিন্তু তার মানে এই নয় যে তাকে প্রশ্রয় দিতে হবে। অবশ্য নীলার কাজেই তার অসুস্থতা প্রমাণ হয়। যে নিজের বোনকেই খুন করতে চায় তাকে দিয়ে আর কি বা আশা করা যায়। তাই সুমু ঠিক করল এই অসুস্থ রোগীর সাথে অযথা কথা বাড়িয়ে লাভ নেই। যা প্রতিশোধ নেওয়ার সাদির থেকেই নিব। শালা আমার উপর ওর কোনো ভরসা নাই তো প্রেম করতে আসছিল কেন? সেদিনের ব্যবহারের কথা মাথায় আসতেই সুমু রক্ত টকবক করে ওঠে। কলেজে গিয়ে সুমু ক্লাসে ঢুকে দেখে ক্লাস ফাঁকা। একজন স্টুডেন্টও নেই। বিষয়টা খটকা লাগতেই সুমু নীলকে ফোন দিল। কিন্তু নট রিচেবল বলছে। মেজাজটা আরও খারাপ হয়ে গেল। যেই ফোনটা কান থেকে নামিয়ে বাইরে বের হতে নিল তখনই সাদিকে ক্লাসে আসতে দেখল সুমু। বিষয়টা আরও সন্দেহজনক। ইনি এখন এখানে কি করে? সাদি সুমুর সামনে এসে বলল, সাদি কি হইছে তোমার? আমাকে এমন এভয়েড করছো কেন? এক্সকিউজ মি স্যার। কি বলছেন এগুলো? সাদি স্যার। আমি কবে থেকে তোমার স্যার হলাম? যখন থেকে আপনি আমাদের পড়ান। সাদি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি কেন হবে স্যার? সাদি সুমু। তোমার মুখে আমি স্যার শুনতে চাই না। তার ব্যবস্থা হচ্ছে। সাদি ভ্রু কুচকে, ব্যবস্থা হচ্ছে মানে? থতমত খেয়ে, না কিছু না। আপনি সরুন। আমাকে যেতে দিন। সাদি না। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি যেতে পারবা না। আপনি ঠেকাবেন? সাদি দরকার হলে তাই করব। সুমু একটু হেসে দিয়ে পিছনে তাকিয়ে বলল, ওই তো আপনার গার্লফ্রেন্ড নীলা চলে এসেছে। এখন তাকে আটকান। তাতেই লাভ হবে। সাদি সুমু। তুমি জানো ও অসুস্থ তাই নাটক করছি। খুব ভালো, এখন সেটার বাস্তবিক রূপ দিন। সাদি সুমু। সুমু সাদির কোনো কথা না শুনেই চলে গেল। আর সাদি আজও তার ভাঙা হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যেই নীলা এসেছে সাদির কাছে। সাদি একটা শ্বাস ফেলে নীলার সাথে চলে গেল। সুমু বেরিয়ে এসে কৃষ্ণচূড়া ফুলগাছটার নিচে বসল। কেন যেন এখন আর কাঁদতেও ইচ্ছে হয় না। এই কদিন মেনে নিতে কষ্ট হলেও কারো সামনে প্রকাশ করেনি সুমু। রাত হলেই ঘুমের মাঝে যেন কষ্টগুলোর সব স্মৃতিচারণ হতো না চাইতেন। একটা শ্বাস ফেলে চোখ বন্ধ করে গাইতে লাগল। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। গাওয়া শেষ হতেই হেসে দিল। জীবনে প্রথম প্রেমের ধোঁকা মানতে কষ্ট হলেও অসম্ভব ছিল না। অনেকেই মানতে পারে না। তাই হয়তো ভুলভাল পদক্ষেপ নিয়ে থাকে। কিন্তু সুমু কাল্পনিক কথায় বা কাজে বিশ্বাসী নয়। সে বাস্তবিক ভাবতেই পছন্দ করে। সে তার পরিবারের সবচেয়ে ছোট সদস্য। পরিবারের বললে ভুল হবে, সে তার গোষ্ঠীর সবার মধ্যে ছোট। কিন্তু আল্লাহ যেন তার মধ্যে বয়সের আগেই ম্যাচুরিটি দিয়েছে। তার ভাই যখন প্রথম প্রেমে ধোঁকা খায় তখন সুমুই সামলেছিল। সেই থেকেই সবাই তাকে গুরুত্ব দেওয়া শুরু করে। বাবাও কোনো পরামর্শ করতে সুমুকেই আগে ডাকে। তার সাথে সে এমনিতেও সকলের চোখের মণি। তাই সেও চায় না তার জন্য তার পরিবার বিন্দুমাত্র কষ্ট পাক। সুমু কখনোই প্রেমে তেমন একটা বিশ্বাসী ছিল না। এই ধোঁকা জিনিটার জন্যই সবচেয়ে বেশি ভয় পেত সে, কিন্তু সেই ভয়টাই আজ ঝেঁকে বসল। যতই ভাবুক সাদি নাটক করছে তবুও কেন যেন মন থেকে মানতে বড্ড কষ্ট হয়। প্রিয় মানুষটাকে অন্য কারো সাথে স্বাভাবিকভাবে দেখার জন্য অনেকটা সাহসের প্রয়োজন হয়।
তবুও ভিতরটা মনে হয় পুড়ে ছাই হয়ে যায়। সুমুর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। যতই সে তাদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন, তার ওই হাসির মানে ভিতরে জ্বলতে থাকা দাউ দাউ আগুন, যা প্রতিনিয়ত তাকে ভিতর থেকে ভেঙে দেয়। তাই সে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে। হালকা হেসে উঠে দাঁড়াল সুমু। খোলা চুলগুলো মাটিতে পড়ার কারণে ময়লা লেগেছিল, তাই হাত দিয়ে ঝেড়ে নিয়ে একটা পনিটেইল বেঁধে নিল। হাতে ব্যাগটা নিয়ে হাঁটা দিল। কোনো একটা কারণে হয়তো ক্লাস আজ স্থগিত হয়েছে, কিন্তু নীলটাও ফোন দিয়ে জানালো না। অবশ্য আজকাল নীলও ঠিকমতো কথা বলে না, হয়তো অভিমানে। নীলার কেবিনে গিয়ে তাকে দেখতে না পেয়ে সাদির কেবিনের দিকে গেল। ঠিক তাই, নীলা সাদির কোলের উপর বসে আছে, যা দেখে কিছুক্ষণের জন্য সুমু হ্যাং মেরেছিল। আবার বাস্তবটাকে মনে করে এগিয়ে গেল দরজার দিকে। সাদিকে সে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু আজ নীলা সুস্থ থাকলে জোর করে সাদিকে নিজের করত সুমু। কিন্তু এক অসুস্থ রোগীর সাথে লড়াই করতে সুমুর মোটেই ইচ্ছে নেই। মাঝে মাঝে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যদি সাদি নিজে না চাইত, তবে কি কখনো সম্ভব ছিল তার মন ভাঙা? সুমু সাদির কেবিনের দরজায় একটু জোরেই নক করে, যাতে সেদিনের মতো বাজে পরিস্থিতি তৈরি না হয়। সুমুকে দরজায় দেখে সাদি নীলাকে কোল থেকে উঠিয়ে দিল। নীলা খুব শান্তভাবেই বলল, নীলা কিছু বলবে? কোনো দরকার ছিল? ইয়েস ম্যাম, আসলে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। সাদি এক ধ্যানে সুমুর দিকে তাকিয়ে আছে। সুমু বুঝতে পেরেও কিছু না বলে নীলাকে উদ্দেশ্য করে বলতে শুরু করল, আমি আপনাকে সরি বলতে এসেছি। এতদিন আপনার সাথে খুবই বাজে ব্যবহার করেছি, আর কারণে অকারণে আপনার আর সাদি স্যারের মাঝে এসেছি। তার জন্য অনেক অনেক দুঃখিত। আমি আর আপনাদের মাঝে আসব না, অন্যায় আবদার করব না। সাদি স্যার, আমি আপনাকে সরি বলছি, মাফ করে দিন। আপনাদের মাঝে আমার জন্য আর কোনো সমস্যা তৈরি হবে না, নিশ্চিত থাকুন। সুমুর কথা শুনে নীলা খুব খুশি, কিন্তু সাদির ভিতরটা শেষ হয়ে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে সে কিছু হারিয়ে ফেলতে চলেছে, কিন্তু নীলার সামনে কিছু বলতেও পারছে না। নীলা, ঠিক আছে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, তাই যথেষ্ট। তুমি এবার যেতে পারো। থ্যাংক ইউ ম্যাম। সুমু একটা মলিন হাসি দিয়ে চলে গেল। দেখতে দেখতে সুমুর প্রফ শেষ। আজ তার রেজাল্ট দিবে। সুমুর ভাই রাকিবও এসেছে। তার প্রাক্তন কলেজ এটা। বোনের জন্য কলেজটাই ঘোরা হয়ে যাবে আর বোনের রেজাল্টও নিবে। যদিও সুমুও এসেছে। ভাইয়া, রেজাল্ট দিয়ে দিয়েছে, চলো বোর্ডে দেখে আসি। রাকিব, হুম চল, তোকে দেখে মনেই হয় না তোর রেজাল্ট। হালকা হেসে, বাইরে চাকচিক্য গড়তে শিখেছি ভাই। রাকিব, মানে? কিছু না ভাই, চল। রাকিব জানে তার বোন বরাবরই এমন, মনের কথা মুখ ফুটে বলতেই চায় না। আজও সেই ধাঁধার মতো উত্তর দিল। রাকিব বোর্ডের রেজাল্ট দেখতে গেল, আর সুমু একটু দূরেই দাঁড়িয়ে আছে। এর মধ্যেই সাদির দিকে নজর গেল। সে আজ খুব খুশি, ঠোঁটে হাসি লেগেই আছে। সুমুর ঠোঁটেও হালকা হাসি ফুটে ওঠে। এর মধ্যেই রাকিব চিৎকার করতে করতে সুমুর দিকে এগিয়ে আসে। সুমু পুরো কলেজে টপ করেছে। আজ তার খুশির অন্ত নেই। রাকিবের চিৎকারে সবার দৃষ্টি রাকিবের দিকে। সুমু নিজেও হেসে দিয়েছে ভাইয়ের কাণ্ডে। সাদির হাসি আরও প্রশস্ত হয়েছে রাকিবকে দেখে। এগিয়ে এসে কথা বলতে লাগল। নীলাও এসে সুমুকে কংগ্রেস করল। সাদি আর চোখে সুমুকে দেখে আবার রাকিবের সাথে কথা বলতে লাগল। দূরে নীলকে দেখতে পেয়ে সুমু এগিয়ে গেল।
আজও কথা বলবি না? আজই তো শেষ দেখা এই ক্যাম্পাসে। নীল সুমুর দিকে তাকাতেই সুমু ভয় পেয়ে গেল। নীলের চোখ অসম্ভব লাল। যদিও সুমু জানে কেন চোখ লাল। নীল সুমুকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। নীল, দেখ বাচ্চাদের মতো কেন কাঁদছিস? নীল, যাস না। সুমু, বইন আমার, যাস না এই ভাইকে ফেলে। প্লিজ। এখানে থাকলে যে আমি শেষ হয়ে যাব সেটা দেখতে পারবি ভাই হয়ে? ব্যাস। আর কিছু বলল না নীল সুমুকে। কিছু বলারও নেই। এই কদিন অনেক স্ট্রং থেকেছে সুমু, আর হয়তো সম্ভব নয়। তাই তো এই কলেজ থেকে ট্রান্সফার নিচ্ছে। রাকিব সুমুর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল। রাকিব, সুমু, আরেকবার ভেবে দেখ। তুই এখানে টপ করেছিস, তবুও ছেড়ে যাবি? ভাই, এখানে থাকার কারণ নেই। রাকিব, বোকার মতো কথা বলিস না। কর্তৃপক্ষ ছাড়তেও চাচ্ছে না, এর জন্যই টাকা দিয়েছি। রাকিব হইছে আমার বড়লোক বইন। তোর বাপ ভাইয়ের কম টাকা নাই যে তোর থেকে নিব। নীল রাকিবের কথায় অবাক, তাই জিজ্ঞেস করল, নীল ভাইয়া, ওর টাকা মানে? রাকিব, আরে তোর তো নিজের একটা বুটিক শপ আছে, নিজের হাতে গড়ে তুলেছে। ওর পড়াশোনার খরচ ও নিজেই চালায়, আমাদের দিতে হয় না। তাই আমি আর আব্বু ওর ব্যাংকে টাকা রেখে দিই, নয়তো ও নিতে চায় না। নীল অবাক চোখে তাকিয়ে আছে। এই কথা সে জানত না। তবুও সুমুর কাজের কথা শুনে বেশ খুশি সে। নীল, যদি ঢাকা গিয়ে ভুলে গেছিস না পেতনি, তোর খবর আছে। আমার মাথা খারাপ, তোকে ভুলে যাব? ইম্পসিবল। আসি রে। সুমু রাকিবের সাথে বাসে উঠে গেল ঢাকার উদ্দেশ্যে। এই কি সাদি আর সুমুর গল্পের শেষ, নাকি নতুন কোনো গল্পের সূচনা? আজ প্রায় 3 দিন হতে চলল সাদি সুমুকে কলেজে দেখেনি। ভেবেছে হয়তো অসুস্থ, তাই ফোনেও ট্রাই করেছিল, কিন্তু কিছুতেই কল যায়নি। তাই আজ আর না পেরে কলেজে এসেই নীলের খোঁজ করল। একটা ছেলের সাথে কথা বলতে বলতে ক্লাসের দিকে যাচ্ছে। সাদি, নীল। নীল সাদির ডাকে ঘুরে দাঁড়াল। সাদির দিকে এগিয়ে গিয়ে প্রশ্নবোধক চাহনি দিল। নীল, জি স্যার। সাদি, সুমু কোথায়? ওকে 3 দিন ধরে দেখতে পারছি না। নীল, আর দেখতেও পাবেন না। সাদি, মানে? নীল, মানে ও এই কলেজে নেই। ঢাকা ট্রান্সফার নিয়ে চলে গেছে একেবারের জন্য। এখানে হয়তো আর আসবে না। সাদি অবাক হয়ে, চলে গেছে মানে কি? এভাবে পড়াশোনা অর্ধেক রেখে কি করে যেতে পারে? নীল, আপনি ভুলে গেলেন ও কলেজে টপ করেছে এবার। তাই যে কোনো মেডিকেল কলেজ ওকে অনায়াসে নিয়ে নিবে। সাদি, ও এভাবে কি করে যেতে পারে? নীল, যেভাবে আপনি ওকে ধোঁকা দিতে পারেন। বলেই নীল চলে গেল। আর সাদি হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। সুমু তাকে শেষ পর্যন্ত বুঝতেই পারল না। কি করবে এখন ও? ওই দিন ওই ফোনটা না পেলে কিছুতেই এই কাজটা ও করত না। এমনিতেও করতে চায়নি, কিন্তু একটা মেয়ের মৃত্যুর আগে এতটুকু ও করতেই পারে। কিন্তু এখানে যে সাদির ভুল আছে সে নিজেই স্বীকার করে। সুমুকে আগেই সবটা জানানো উচিত ছিল, কিন্তু সুমু তো ওকে সেই সুযোগটাও দেয়নি। তার আগেই ওকে প্রপোজ করল। সেখানে নীলা না থাকলে সবটা সুমুকে সে বলত। সাদি মনে মনে ভাবছে এবার আর কোনো ক্রমেই দেরি করা যাবে না। কিন্তু পরক্ষণেই নীলার কথা মনে পড়ল। একটা শ্বাস ছেড়ে এগিয়ে গেল ক্লাসের উদ্দেশ্যে। সুমু যাওয়ার পর থেকে সাদি একদম ভেঙে পড়েছে। যা পদে পদে খেয়াল করেছে নীলা। কিছুদিন ধরে শরীরটা আর সায় দিচ্ছে না তাকে। ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে। কোথায় যেন একটা শূন্যতা অনুভব করছে।
সাদি সর্বদা মন খারাপ করে থাকে। তার নিজেরও বড্ড গিল্টি ফিল হয়। একদিন সাদিকে একটা ডায়েরিতে কিছু লিখতে দেখে। সাদি নীলাকে দেখে তৎক্ষণাৎ ডায়েরিটা বন্ধ করে ফেলে। নীলার আরও খটকা লাগে। তাই একবার সাদির অগোচরে তার ডায়েরিটা পড়ে স্তব্ধ হয়ে যায়। ডায়েরির প্রতিটা পাতায় সুমুকে নিয়ে লেখা। কয়েকটা পাতায় শুকিয়ে যাওয়া পানির ফোঁটা। একটা পাতায় লেখা, হাত ধরে হাঁটলেই ভালোবাসা হয় না, মুখে প্রকাশ করলেই ভালোবাসা হয় না, অনেক সময় চোখের দেখাই সত্য হয় না। প্রিয়তমা, তোমায় আগেই বলেছিলাম আমার অনুভূতির সাথে পরিচয় করাবো, কিন্তু তুমি তো তার আগেই ভুল বুঝলে। দূরে সরে গেলেই আমার ভালোবাসা কমে যাবে না, বরং তীব্র গতিতে বাড়বে। আমার জীবনে হাজার নীলা আসলেও আমার অর্ধাঙ্গিনীর জায়গাটা সর্বদাই তোমার। তুমি এভাবে নিজের অধিকার ছাড়বে আমার বিশ্বাস হচ্ছে না। লেখাটা পড়ে নীলার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। এতদিন যাকে নিজের অধিকার মনে করত তা আসলে একজনের দয়া। এমনকি সাদির জীবনে তার কোনো প্রভাবই নেই। নীলা ধপ করে চেয়ারে বসে পড়ল। এতদিনে সে এটা বুঝেছে জোর করলেই ভালোবাসা পাওয়া যায় না। সে সাদির থেকে কেয়ার পেয়েছে, কিন্তু তা শুধু বন্ধুত্ব পর্যন্তই সীমাবদ্ধ ছিল। সে জোর করে সাদির থেকে একটা কিসও আদায় করতে পারেনি। অথচ তাকে ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখেছে, ফোনের স্ক্রিনে অসংখ্য চুমু দিতে দেখেছে। না, আজ নীলাকে সত্যিটা জানতেই হবে। কেটে গেছে 2টা বছর। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সুমু ইন্টার্নি করছে। এপ্রন গায়ে জড়িয়ে মাথায় হিজাব পেঁচিয়ে করিডোর দিয়ে যাচ্ছে সুমু। এই 2 বছরে অনেক কিছু বদলে গেছে। রাকিবের একটা কিউট মেয়ে বেবি হয়েছে। নাম রুবাইয়া ইসলাম রুমু। সম্পূর্ণটাই সুমুর নামে মিলিয়ে। বাচ্চাটার বয়স 1.5 বছর। নিজের পিপিকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। সুমুও যেন রুমু বলতে অজ্ঞান। একমাত্র ভাতিজি তার মুখই দেখেছে ডায়মন্ডের হ্যান্ডব্রেসলেট দিয়ে। সুমু তার বুটিক হাউসটাকে আরও দ্বিগুণ করেছে এই 2 বছরে। এখন মোটামুটি একজন স্ট্যাবলিশ ওম্যান সে। নিজেদের বাড়িটাকে সে আর তার ভাই মিলে এক রাজকীয় রূপ দিয়েছে। আর এই রাজ্যে রয়েছে 2 জন রাজকন্যা, এক সুমু আর এক রুমু। সুমু আজকের মতো সকল কাজ সম্পন্ন করে বাসায় আসতেই ভিতরে হইচই শোনা গেল। ভ্রু জোড়া কুঁচকে ভিতরে গিয়েই চোখ চড়প গাছ। সুমুকে দেখতেই রুমু দৌড়ে তার কাছে আসল। সুমু দরজার পাশের টেবিল থেকে স্যানিটাইজার নিয়ে হ্যান্ড স্যানিটাইজ করে রুমুকে কোলে নিল। এই ছোট রিপোর্টার, বাসায় কি চলে? রুমু পিপি। বাতায় মেহমান আতবে। বাসায় কোনো মেহমান আসবে? মাম্মা কিছু বলেছে? রুমু মাথা নাড়িয়ে না বলল। এর মধ্যেই সুমুর ভাবি শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে আসল। ভাবি পিপি আসতে না আসতেই রিপোর্ট দেওয়া শুরু হয়ে গেছে। রুমু ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে আবার সুমুর দিকে তাকাল। রুমু পিপি, জানো আজকে মাম্মা আমাকে 2টা মাইর দিতে। কি এত বড় সাহস! আমার কলিজার গায়কে হাত তুলছে। আজকে তাকে শুলে চড়াব। নাটক করে। রুমু সুমুর কথা শুনে খিলখিল করে হেসে দিল। তারপর সুমুর গালে একটা পাপ্পি করে বলল, রুমু আমি দুধটামি করছি পিপি। ওরে দুষ্টু তাই নাকি? রুমু হুমম। সুমু রুমুকে কোলে নিয়েই রুমের দিকে যাচ্ছিল, তখনই সুমুর ভাবি সুমুকে আটকে দেয়। আর বলে, ভাবি সুমু, বাবুকে দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। কেন ভাবি, কি হইছে? আর আজ বাসাকে এত সাজাচ্ছ কেন? ভাবি কারণ আজ তোমাকে দেখতে আসবে। ভাবি, আমি কতবার বলবো আমি এখন কিছুতেই বিয়ে করব না। প্লিজ তোমরা জোর করো না।
ভাবি জোর করছি না বাবু, তুই একটু ভেবে দেখ। তারা নিজেরাই আসবে বলেছে, সেখানে আমাদের না করে দেওয়াটা অপমান হয়ে যায় না? তাছাড়া ছেলে তোর ভাইয়ের বন্ধুর শ্যালক, কিভাবে মানা করি? ধুর, আমি আগে ফ্রেশ হয়ে নিই। মাথা ধরছে। সুমু রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই দেখে তার মা হাতে একটা পিঁয়াজ কালারের জামদানি শাড়ি নিয়ে বসে আছে। সুমু বের হতেই তাকে টেনে নিজের পাশে বিছানায় বসালো। মা, ছোট পাখি, তুই আমার সব কথাই শুনিস। তুই না করার আগেই বলছি, দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যায় না। ওই ছেলের তোকে পছন্দ হতে হবে, তাছাড়া তুই মেইন পারসন। তাই সবার কথাটা চিন্তা করে একটু সেজে নে। মা, এটা কেমন কথা? আমাকে কেন সাজতেন হবে? তারা আমাকে বউ করতে চাইলে এই সাধারণ চেহারা দেখেই নিতে হবে। আমি সাজতেন পারবো না। আর একটা কথা ক্লিয়ার জানিয়ে রাখি, আমার বুটিক হাউস বা পড়ালেখায় যেন হস্তক্ষেপ না করে। ভুলেও এইসব কথা যেন না উঠে। মা, হারে তারা এমন মানুষ নয়। তুই একদম চিন্তা করিস না। হুম, ঠিক আছে। কিন্তু মা, সবটা এত সহজ হবে না। তুমি তো জানো। মা, হ্যাঁ আমি জানি, কিন্তু সব দিক বিবেচনা করাটাই বেস্ট হতো। তাই জীবনকে একটা সুযোগ দে। হুম। সুমু শাড়িটা পরে শুধু চোখে কাজল আর ঠোঁটে ভ্যাসলিন লাগিয়েছে। তার সাজার বিন্দুমাত্র ইচ্ছা নেই। এর মধ্যেই ভাবি এসে বলে গেছে যে তারা এসে গেছে। সুমু একটা শ্বাস ফেলে মাথায় কাপড় দিয়ে বসল। কিছুক্ষণ পর রুমু রুমে এসে সুমুর পাশে দাঁড়ায়। আজ সেও একটা পিঁয়াজ কালারের গাউন পরেছে, দেখতে পুরো প্রিন্সেস। সুমু আবার মিনি অর্গানাইজার থেকে একটা সাদা মুকুট বের করে রুমুর মাথায় পরিয়ে দিল। এখন একদম পারফেক্ট। রুমু সুমু হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আর বলছে, রুমু জানো পিপি, নতুন পাপাটা না অনেক কিউট? আমার অনেক ভালো লেগেছে। সুমুকে রুমু টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে এলো। সুমু কিছু বলার আগেই দাঁড়িয়ে সামনে তাকাতেই অবাক। এ কি সাদি আর তার পরিবার? সাদির সাথে চোখাচোখি হতেই সুমু চোখ নামিয়ে নিল। চায় না সে এই চোখের সামনা হতে। সুমু চমকে সামনে তাকাল। সাদি এখানে কেন? আর আশেপাশে নীলা কোথায়? সাদিকে দেখেই অভিমানে সুমুর মুখটা অন্যদিকে ঘুরে গেল। সুমু নিজের কাজে নিজেই অবাক হয়ে যাচ্ছে। এত বছর পর তার ভিতরের সুপ্ত অভিমান আবার কেন চারা দিয়ে উঠছে। মনে মনে হাজারবার উচ্চারণ করা হয়ে গেছে, আমার কিছু আসে যায় না। কিন্তু সত্যি কি আসে যায় না? সুমু তার মায়ের দিকে প্রশ্নবোধক চাহনি দিল। সুমুর মা ইশারায় বলল সালাম দিতে। সুমুর তৎক্ষণাৎ খেয়াল হল এখানে বড়রা বসা। তাই মুখে সালাম দিল। এর মধ্যেই পিচ্চি আহানা দৌড়ে সুমু কাছে আসল। সুমু কখনোই বাচ্চাদের এভয়েড করতে পারে না, তাই হেসে দিয়ে নিচে বসে পড়ল। আহানা সুমুকে ঝাপটে ধরল যেন কত শত বছরের চেনা। অথচ তার সাথে মাত্র একবার ভিডিও কলে কথা হয়েছে। আহান মামি মা। সুমু ভ্রু কুঁচকে বলল, আমি তোমার মামি মানা বাচ্চা। আমি তো তোমার আন্টি। ভুলে গেছ? আহানা হুহুম। তুমি আমার মামি মাই হবে। সুমু আহানার থেকে চোখ ফিরিয়ে সোফায় বসা সবার দিকে তাকাল। সবাই মিটমিট করে হাসছে। কি আজব! এমনকি সুমুর পরিবারও হাসছে। এর মধ্যে সাদির মা উঠে এসে সুমুকে নিচ থেকে তুলে বলল, মামুনি আমরা সব জানি সুমু, আর কিছু লুকাতে হবে না। সুমু তৎক্ষণাৎ সাদির দিকে তাকালো। সাদির দৃষ্টি নিচের দিকে। সব জানো মানে? কি জানো? সাদির বাবা ও এসে সুমুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা আমরা তোর আর সাদির ব্যাপারে জানি। সাদি সবটাই বলেছে। সবটা বললে তোমরা এখানে কেন?
তোমাদের তো নীলা ম্যামের বাসায় থাকা উচিত ছিল। যদিও এখনো সময় আছে। মামুনি কি বলছিস সুমু? সরি আন্টি, তোমাদের অপমান করার কোনো ইন্টেনশনই আমার নেই। তবুও বলতে হচ্ছে আমি ওনাকে বিয়ে করব না। তোমরা আসতে পারো। সাদি তৎক্ষণাৎ সুমুর দিকে মাথা তুলে তাকাল। সুমু আবারও চোখ ফিরিয়ে নিল। বাবা, হ্যাঁ মানছি নীলার জন্য তোদের মাঝে সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু সাদির কাছে কোনো উপায় ছিল না। সুমু তাকাতেই আবার বলল, বাবা এখানে সবাই সাদিকে দোষ দিবে এবং এটাই স্বাভাবিক, কিন্তু সাদির দিকটা কেউই দেখল না। ওই দিন সাদির ফোনে আমিই ফোন করি আর ওকে এক প্রকার জোর করে কনভিন্স করি নীলার সাথে নাটক করার জন্য। কারণ আমি জানতাম না তোর আর সাদির সম্পর্কের কথা। সাদি কখনোই বলেনি তোর বিষয়ে আমাকে। তাই যখন নীলার বাবা আমাকে নীলা আর সাদির বিয়ের ব্যাপারে প্রপোজাল দেয় আমি মানা করিনি। করবই বা কেন? আমার বন্ধুর মেয়ে হয়। ভেবেছি হয়তো নীলার সাইকোলজিক্যাল প্রবলেমটা ভালো হয়ে যাবে সাদির সঙ্গে থাকলে, আর একে অন্যের কাছাকাছিও আসবে, কিন্তু আমি এটাই জানতাম না যে আমি সেই আগের সাদিকেই হারিয়ে ফেলব। তারপর সাদির মা আমাকে তোর ব্যাপারে বলতেই আমি নীলার বাবার সঙ্গে কথা বলি, কিন্তু ততক্ষণে নীলাও বুঝতে পারে সে ভুল। আসলে নীলা ঠিকঠাক ওষুধ নিত না বলেই ওর প্রবলেমটা বেড়ে গিয়েছিল। সাদি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওষুধটা দিত, আর এর জন্যই ওর ব্যবহার অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। সাদি শুধু নীলার সুস্থতার জন্যই এমনটা করেছে। হয়তো ওর পদ্ধতিটা ভুল, তাও আমার জন্য। আমিই ওকে বলেছিলাম, শক্ত মুখ করে, এক হাতে তো তালি বাজে না আঙ্কেল। মামুনি মারে আর রাগ করে থাকিস না। আমি কি করব আন্টি? আমি যতবার ওনার চেহারা দেখি ততবার ওই ধোকার কথা মনে ওঠে। ওর চেহারা যেন না দেখতে হয়, তার জন্য আমি ময়মনসিংহ থেকে এখানে চলে আসছি। তাও মুখ উঠায় চলে আসছে। আমি ওনাকে বিয়ে করব না। এবার রাকিব এসে বলল, রাকিব সুমু এভাবে বড়দের সাথে কথা বলে? সেই সরি। আমি আবারও বলছি, সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি এই বিয়ে করব না। নীলা ম্যামের সাথেই ইনার বিয়ে দেন। উনি সুখী হবে। আমি দোয়া করি। সাদির মেজাজ এবার প্রচুর খারাপ হয়ে গেছে। সে এতক্ষণ চুপ আছে, তার মানে কি সে কথা বলতে পারে না? সে শুধু চুপ আছে এই ভেবে সুমু বড়দের কথা শুনে সবটা বুঝবে, কিন্তু না। সে তো এক নম্বরের ঘাড় তারা। সাদি এবার এক ধমকে সবাইকে চুপ করালো আর সুমুর কাছে এসে ওর হাত চেপে ধরে টানতে টানতে ভিতরে নিয়ে যেতে লাগল। সুমু হাত মোচড়ামুচড়ি করতেই সাদি বলল, সাদি একদম চুপ। বেশি বাড়াবাড়ি করলে তোমার খবর আছে। চুপচাপ আমার সাথে চলো। সুমু ভয় পেয়ে গেছে সাদির ধমকে। এ কি রূপ ওনার! সুমু তাও হাত মোচড়ামুচড়ি করছে। সাদি সুমুকে নিয়ে একটা রুমে গিয়ে দরজা ধারাম করে বন্ধ করল। সুমু কেঁপে উঠল দরজার আওয়াজে। ভ্রু কুঁচকে হাতের কবজি ডলছে। লাল হয়ে গেছে হাত। সাদি এক হাত কোমরে রেখে আরেক হাত দিয়ে নিজের ঘাড় মালিশ করছে। সাদি কি হয়েছে এবার বলো? আমাকে নিয়ে কি সমস্যা? সুমু বিস্ময়ে চোখ বড় করে তাকালো। যাকে নিয়ে সব সমস্যা সেই কিনা বলছে তাকে নিয়ে কি সমস্যা? দাঁতে দাঁত চেপে, আপনিই তো সব সমস্যার মূল। নীলাকে ইউজ করা শেষ, এখন আমার কাছে আসছেন? লুচু। সাদির মেজাজ গেল চটে। তাকে বলছে ভালো কথা, এখন তার চরিত্রের দিকে আঙুল তুলল, যা মোটেই মানতে পারেনি সে। চিৎকার করে সুমুকে বলল, সাদি কি করছি আমি লুচুমির? কি করছি? কারো সাথে আমাকে ইন্টিমেট হতে দেখছ নাকি তোমার সাথে কিছু উল্টাপাল্টা করছি? কোনটা?
আর এত কিছু শুই নাও বলো আমি নীলাকে ইউজ করছি? তা নয়তো কি? তার ট্রিটমেন্ট করানোর জন্য নিশ্চয়ই তাকে কোলের উপর উঠানো লাগে না। আমার সব খেয়াল আছে। সাদি এবার হাসল। সাদি, কবে দেখছো ওরে আমার কোলে? আপনি অস্বীকার কেন যাচ্ছেন? আমি যেদিন নীলার কাছে ক্ষমা চাইতে গেছি ওই দিনও আপনার কোলে নীলা ছিল। সাদি এবার ভাবছে সে কোনোদিনও নীলাকে কোলে নেয়নি, বরং তার কোলে শুধু সুমুই উঠেছে, তাও অজ্ঞান অবস্থায়। সুমু কি বলছে হঠাৎ খেয়াল হল। সাদি এবার সুমুর দিকে বাঁকা হেসে এগিয়ে গেল। সাদি, তুমি শিওর নীলাকে আমার কোলে দেখছ? এখানে না শিওর হওয়ার কি আছে? আমি নিজের চোখে দেখছি। সাদি, এমনিতেই তো দূরের জিনিস দেখতে পাও না, চশমা লাগে, আর দূর থেকে দেখে ফেললা নীলা আমার কোলে? সুমু রাগে দাঁত চেপে সাদির দিকে তাকাল। সাদি এবার হেসে দিয়ে বলল, সাদি, আরে বোকা, আমার চেয়ারের সামনে সিঙ্গেল টুল ছিল, তার সামনে টেবিল থাকায় মনে করছো ও আমার কোলে? বলদ পাইছেন? তাহলে নীলা আপনার গলা জোড়ায়ে ধরছিল কেন? সাদি, তুমি জানো না ও গায়ে পড়া স্বভাবের ছিল। ওকে আমি তৎক্ষণাৎ সরিয়ে দিই, কিন্তু তার আগেই আপনার প্রবেশ ঘটেছিল, আর আপনি উল্টাপাল্টা বুঝে কথা না শুনেই দৌড় দিছেন। হুহ। আর একটা কথা বলেন তো, আপনারা খালি নীলা ছিল কেন বলতেছেন? তার তো সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, তাতে তো মরার কথা না। সাদি, নীলা এই দেশে নেই, বোনের কাছে চলে গেছে প্রায় 1.5 বছর। সুমু অবাক চোখে তাকাল। সাদি, হ্যাঁ, আর ওই আব্বুকে আমাদের বিষয়ে বলেছে। হঠাৎ আব্বুর ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একগাদা গালির বহর এসেছিল। আমি তো কিছুই বুঝিনি, পরে আব্বু আস্তে আস্তে সব বলল। সব শুনে মন চাইছিল তখনই তোমার কাছে চলে আসি, কিন্তু তখন আমি তোমার লাইফে ব্যাক করলে তোমার পড়ার ক্ষতি হতো, তাই এখন এসেছি। আর সম্ভব নয় দূরে থাকা। কেন সম্ভব নয়? আমি তো মিডল ক্লাস একটা মেয়ে, আমি আপনাকে ডিজার্ভ করি না, এটাই তো বলেছিলেন। এখন আবার কেন এই মিডল ক্লাস মেয়ের কাছে আসলেন? সাদি, আর না সুমু, প্লিজ, আর পারছি না, এবার এইসব বন্ধ করো। তোমার ঘৃণা নিয়ে আর বাঁচতে পারবো না, অসম্ভব। চোখ বন্ধ করে সুমু হঠাৎ কেঁদে দিয়ে বিছানায় বসে পড়ল। সাদি আওয়াজ পেতেই চোখ খুলে দৌড়ে সুমুর কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল। সাদি, এই প্লিজ কেঁদো না জান, প্লিজ, সহ্য হচ্ছে না আর এই চোখের জল, প্লিজ। সুমু কি করবে? এই 2 বছর সে নিজেও অনেক কষ্টে থেকেছে, বললেই কি আর কঠিন হওয়া যায়? যাকে ভালোবাসে। আর এখানে সাদির কথা শুনে স্পষ্ট বোঝা যায় যে এটা একটা ভুল। এখানে সাদি আর সুমু দুইজনেই ভুল করেছে। একজন ভুল করেছে, আরেকজন ভুল দেখেছে, যার দরুন তারা আজ 2 বছর একসঙ্গে নেই। সাদি সুমুকে বুঝিয়ে কান্না থামিয়ে বিয়ের জন্য রাজি করল। যদিও সুমু সাদিকে থ্রেট দিয়েছে এর বদলা সে নেবে। সাদি সুমুর হাত ধরে ড্রয়িং রুমে আসতেই দেখে এখানে ছোটখাটো বিশ্বযুদ্ধ চলছে, তাও একপাক্ষিক। রুমু কোমরে হাত দিয়ে আহানাকে বলছে, রুমু, তুমি কেন আমার পিপির কোলে উঠছ? পছা মেয়ে। গাল ফুলিয়ে আহানা হালকা হেসে রুমুকে শান্ত করার চেষ্টা করছে। আহানা, ছোট আপু, তোমার পিপি তো আমারও মামি হয়, তাই কোলে উঠেছি। রুমু, না, পিপি শুধু আমাকে কোলে নিবে, তোমাকে না। বেচারি আহানা আর রণচণ্ডী রূপী রুমুকে দেখে সাদির বিড়বিড় করে বলল। সাদি একদম ফুপুর মতো হইছে। কোলে ওঠা নিয়ে ঝগড়া। সাদির কথা হালকা শুনতে পেয়ে সুমু আর চোখে সাদির দিকে তাকাল।
সুমু মেডিকেল থেকে বের হয়ে দেখে সাদি গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চালাচ্ছে। সুমু হালকা হেসে সাদির কাছে গেল। সাদি সুমুকে দেখে ফোন পকেটে রেখে সোজা হয়ে দাঁড়াল। সাদি চলো। আপনি এখানে কেন? আর কোনো কাজ নাই? সাদি আপাতত বউয়ের থেকে ইম্পর্ট্যান্ট কোনো কাজ নেই। হইনি এখনো বউ, তাই আগে থেকেই এত চিল্লানির মানে হয় না। আগে বিয়েটা হোক তারপর বউ বউ কইরেন। সাদি মুচকি হেসে বলল। সাদি সে তো চাইলে এখনো হতে পারো। যাবে নাকি কাজী অফিস? ভ্রু নাচিয়ে। আমার কিন্তু ভালো হবে যত তাড়াতাড়ি বিয়ে তত তাড়াতাড়ি বাসর। চোখ টিপে। সুমু চোখ বড় করে তাকিয়ে বলল। অসভ্য। সাদি কাঁধ ঝাঁকিয়ে হেসে বলল। সাদি গাড়িতে ওঠো। ঢাকা আসতেই বাপের গাড়ি চালানো শুরু হয়ে গেছে? উঠব না আমি, রিকশায় যাব। সাদি এক্সকিউজ মি, এটা তোমার শ্বশুরের না হবু স্বামীর গাড়ি। 3 মাস হলো কিনছি, এবার তো উঠেন। আমার সেলফ রেসপেক্টেড বউ। সুমু ঠোঁট দিয়ে ভেঙচি কেটে উঠে বসল। সাদি ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। বেশ ভালোই গাড়ি চালায় সাদি। সুমু পাশের জানালা খুলে দিল। আগে চুল খোলা রাখলেও এখন সুমু হিজাব ছাড়া বাইরে বের হয় না। সুমুকে দেখতে যাওয়ার দিনও সুমুর মাথায় কাপড় ছিল, তাই বেচারা সাদি সুমুর চুলগুলো দেখতে পারেনি। তাই জানার ক্ষেত্রেই বলল, সাদি তুমি কি টাক হয়ে গেছ? অবাক চোখে, টাক হয়ে গেছি মানে? সাদি না মানে আগে হিজাব পরতে না, এখন পরো তাই বললাম। মানুষ চায় তার বউ যেন পর্দাশীল হয় আর আপনি বলেন আমি টাক হয়ে গেছি? জি না, আমি টাক হইনি। যথেষ্ট চুল আছে আমার। কপট রাগ দেখিয়ে সাদি একটু হেসে বলল। সাদিকে বলেছে আমি চাই না আমার বউ পর্দা করুক? আমি অবশ্যই চাইব সে পর্দা করুক, এবং আমি অনেক খুশি হয়েছি তুমি পর্দা করো। আগে আল্লাহকে খুশি করবা, তারপর মা বাবাকে, আর তারপর আমাকে। সুমু আর চোখে সাদির দিকে তাকায়। সুমুর প্রচণ্ড গরম লাগছিল, তাই এসিটা চালিয়ে দিতে বলে জানালাগুলো লাগিয়ে সাদি গাড়ির এসিটা চালিয়ে দেয়। সব জানালা বন্ধ হওয়ায় সুমু আস্তে আস্তে হিজাবটা খুলে ফেলে। গায়ে ওড়না থাকার দরুন কোনো সমস্যা হয়নি। উঁচু করে খোপা করেছিল সুমু, আস্তে করে খোপাটা খুলে দেয়। আর লম্বা চুলগুলো সিট ছাড়িয়ে নিচে ছুঁই ছুঁই। তাই তাড়াতাড়ি চুলগুলোকে হাত দিয়ে উঠিয়ে কোলে রাখল সুমু। সাদি সুমুর কাজ দেখে অবাক। সুমুর চুলগুলো দেখে সঙ্গে সঙ্গে মাশাল্লাহ বলল সাদি, আর সামনে তাকিয়ে গাড়ি চালাতে লাগল। সুমু একটা চুলের কাঠি ব্যাগ থেকে বের করে সুন্দর করে খোপা করে কাঠিটা খোপায় লাগিয়ে নিল। সাদি খবরদার, কখনো কোনো পরপুরুষ যেন তোমার চুল না দেখে। শুধু চুল কেন, তুমি আজকে থেকে সম্পূর্ণ পর্দা করবে। বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনিও পরপুরুষ। সাদি আমাকেও দেখাবে না। ইসলামিক শরীয়ত মতে তোমাকে বিয়ে করেনি, তারপর সব উসুল করব। রেডি থাইকো যান। হুহ। সাদি ড্রাইভ করছে আর সুমু সিটে মাথা হেলান দিয়ে বসেছে। আজ অনেকটা খাটুনি খেটেছে, তাই চোখ লেগে এলো। চোখ খুলতেই দেখল তার পাশে সাদি নেই। চোখ কুঁচকে আশেপাশে তাকিয়ে দেখে গাড়িটা একপাশে সাইড করা। জানালা দিয়ে তাকিয়ে দেখে সূর্যটা পশ্চিমদিকে বেশ হেলে রয়েছে, তার মানে এখন বিকেলের শুরু। রাস্তার সাইডে সাদি পা ঝুলিয়ে বসে আছে একটা বেঞ্চে। সুমুকে গাড়িতে ভিতর থেকে লক করে গেছে, তাই সুমু সহজেই গেট খুলে বাইর থেকে লক করে সাদির দিকে এগিয়ে গেল। গিয়ে যা দেখল তাতে তার মেজাজ 49 হয়ে গেছে। কারণ সাদির হাতে সিগারেট।
সাদি সুমুকে খেয়াল না করেই সিগারেট মুখ দিচ্ছিল, তখনই সুমুর রাগী আওয়াজ শুনতে পায়। সাদির বাচ্চা চারকোনাচ্চা, দেখতে সুন্দর, খায় সিগারেট, বান্দর। সাদি সুমুর এমন কথায় ভরকে গেল। হাত থেকে তাড়াতাড়ি সিগারেট ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে একটা ঢোক গিলল। সাদি, তুমি জেগে গেছ? চলো বাসায় যাই। প্রচণ্ড রেগে, সিগারেট কবে থেকে খাওয়া হয়? সাদি সবসময় না তো, মাঝে মাঝে। মাথা নিচু করে একটু থেমে, বিয়ের আশা ভুলে যান। আমি সিগারেট খোরকে বিয়ে করব না। যে নিজের জীবনকে ভালোবাসে না সে কি করে আমাকে ভালোবাসবে? সুমু যেতে নিলেই সাদি সুমুর হাত টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, খবরদার, আর যদি আমার ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ করছো তো অনেক শুনছি। আর না, আর সিগারেটের কথা বললে বলবো, তুমি যদি না চাও জীবনে এটার নামও নিব না। খাওয়া তো দূর, আজ থেকেই বাদ দিলাম। তাও উল্টাপাল্টা কথা বলবা না। এই বিয়ে তো হবেই, তা তোমার ইচ্ছেতে বা অনিচ্ছাতেই হোক। সুমু নিজেই ভরকে গেছে সাদির এমন কথা শুনে। সুমু সাদির হাত ছাড়িয়ে বলে, আমাকে এক্ষুনি বাসায় দিয়ে আসবেন, আর 3 দিন আমার সাথে যোগাযোগ করবেন না। এটা আপনার শাস্তি। সাদি সুমুর দিকে তাকিয়ে বলে, সাদি, অসম্ভব। তোমার বাসায় দিয়ে আসছি, কিন্তু তার জন্য শাস্তি হিসেবে তোমার ওই কথা রাখতে পারবো না। কাছে থেকে যে কোনো শাস্তি দাও, মেনে নিব। যে কোনো শাস্তি মানবেন? সাদি, হ্যাঁ। তাহলে এখানে সবার সামনে কান ধরে বলুন, জীবনে সিগারেটের নাম নিব না, আর সুমুর সব কথা শুনব। সুমু ভেবেছে হয়তো সাদি না করে দিবে, তাই এই কথা বলেছে, কিন্তু না। সাদি সত্যি সত্যি কান ধরে সুমুকে সবার সামনেই কথাগুলো বলল। সুমু হা হয়ে আছে, সে তো মজা করেছে। উঠুন উঠুন, কান ধরতে বলছি, নীল ডাউন হতে বলিনি। সাদি, আমার শাস্তি শেষ? হ্যাঁ, কিন্তু আজকের পর কোনোদিন যদি চোখে পড়ে যে আপনি সিগারেট খাচ্ছেন, তৎক্ষণাৎ স্টেপ নিব আমি। সাদি, আচ্ছা নিয়েন। সাদি সুমুর হাত ধরে গাড়িতে নিয়ে বসায়। বাসায় পৌঁছে সুমু গাড়ি থেকে নেমে সাদিকেও বাসায় আসতে বলে, কিন্তু সাদি মানা করে। তার এখন হসপিটাল যেতে হবে, তাই সুমুও আর জোর করেনি। সাদি যাওয়ার সময় সুমুকে ফ্লাইং কিস দেয়। সুমু লজ্জায় কিছু বলতে পারে না, ছোট করে বাই বলে ভিতরে চলে যায়। সাদিও মৃদু হেসে গাড়ি ঘুরিয়ে নেয়। সুমু বাসার ভিতরে আসতেই দেখে রুমু গাল ফুলিয়ে, ভ্রু জোড়া কুচকে, কোমরে হাত দিয়ে ছোট ছোট চোখে সুমুর দিকে তাকিয়ে আছে। সুমু প্রথমে অবাক হলেও পরক্ষণে নিজেকে সামলে ব্যাগটা টেবিলের উপর রেখে হাত স্যানিটাইজ করতে করতে বলে, কি হইছে ছোট রিপোর্টার? এভাবে তাকিয়ে আছো কেন? চকলেট এনেছি তো। রুমু, তোমার চকলেট তুমি খাও। আমাকে বলো, তোমার সাথে নতুন পাপা আইছিল? আইছিল কি রুমু? ভেরি ব্যাড। এসেছিল বলো। এর জন্য বলি, এই তোতাপাখির সামনে যেন খালা ভালোভাবে কথা বলে, কিন্তু সে শোনে আমার কথা। রুমু, তুমি আগে বলো। হ্যাঁ, এসেছিল। কোথায় দেখেছ তুমি? রুমু, আমি বারান্দায় দেখেছি। নতুন পাপা আমার সাথে কথা কেন বলল না? এমনি মা, পাপা বিজিত। তোমাকে ফোন করে কথা নিবে। ওকে। রুমু, পিপি। রুমুকে কোলে নিয়ে হুম বলো। রুমু হেসে, পাপা তোমাকে কিসি দিচ্ছে, আমি দেখেছি। সুমুর কাশি উঠে গেল রুমুর কথা শুনে। আসলে তোমার পাপা ওই কিসিটা তোমাকে পাঠিয়েছে। রুমু, সত্যি? হুম। এখন চলো ভিতরে। সুমু রুমুকে নিয়ে ভিতরে চলে গেল, আর সুমু মনে মনে ভাবছে, খুব বাঁচা বেঁচেছে আজ, নয়তো এই রিপোর্টার সবাইকে বলে দিত। রুমু সেই কখন থেকে তার পিপির পিছন পিছন ঘুরছে।
উদ্দেশ্য সে এখনই তার পাপার সাথে কথা বলবে। কয়েকবার সুমুর ভাবি এসে নিতে চেয়েছে কিন্তু সে যাবেই না। রাকিব বাসায় আসায় রুমু বাবাই বলে দৌড় দিয়ে রাকিবের গলা জড়িয়ে ধরে কিছুক্ষণ গল্প করে আবার সুমুর কাছে চলে এসেছে, আবার একই কথা পাপার সাথে কথা বলবো। সুমু নিরুপায় হয়ে কল দিল সাদিকে। 2 বার রিং হতেই সাদি কল রিসিভ করল। সাদি, কি ব্যাপার আমার হবু মিসেস? হবু স্বামীকে এত মনে পড়তেছে যে সরাসরি ফোন। বাজে কথা বাদ দিয়ে কাজের কথা শুনুন। রুমু পাগল করে নিয়েছে, সে তার পাপার সাথে কথা বলবে। এখন ওর সাথে কথা বলে আমাকে উদ্ধার করুন। সাদি, আচ্ছা দাও। রুমুকে ফোনটা দিতেই সুমুর থেকে একটু আড়ালে গেল। সুমু ভ্রু কুঁচকে রুমুর কাণ্ড দেখছে। রুমু, পাপা তুমি আমার সাথে কেন দেখা করুনি? আমি রাগ করছি। সাদি, সরি মা, কালকেই তোমার সাথে দেখা করব। ওকে? রুমু, ওকে। আচ্ছা পাপা, তুমি কি সত্যি আমাকে কিসি পাঠাইছ নাকি পিপি মিথ্যা বলছে? সাদি, কিসি? এদিকে সুমুর চোখ বড় বড় হয়ে গেছে। এই মেয়ে ওকে অবিশ্বাস করে সাদিকে জিজ্ঞাসা করছে। এর জন্যই পাপার সাথে কথা বলবো বলে মাথা খাচ্ছিল। ওরে পাজি! আবার মনে ভয় হতে লাগল, সাদিকে তো এর কিছুই জানায়নি, যদি সত্যি বলে দেয়। রুমু যখন সাদিকে জিজ্ঞাসাবাদ করতে ব্যস্ত তখন সুমু তাড়াতাড়ি দৌড়ে রাকিবের রুমে এসে ওর ফোন দিয়ে সাদিকে মেসেজ পাঠায়। সাদি ফোন কান থেকে সরিয়ে দেখে সুমুর মেসেজ। মেসেজটা পড়ে বুঝতে পারে আসল ঘটনা। তারপর রুমুকে সাদি কোনোভাবে সামলে নেয়। পরদিন বিকালে সাদি আর সুমু একসাথে বের হয়েছে ঘোরাঘুরির জন্য। সাদিকে গাড়ি আনতে মানা করেছে সুমু, কারণ ঢাকা শহরের জ্যাম লাগলে আর ছুটার নাম করবে না। তাই রিকশা দিয়ে যাবে, জ্যামে পড়লেই নেমে হেঁটে যাবে। সাদি দ্বিমত পোষণ করতেই আগের দিনের করা প্রমিজ মনে করিয়ে দেয় সুমু। বেচারা সাদি সুমুর কথা শুনে চুপ হয়ে যায়। একটা রিকশা নিয়ে পুরো শহর ঘুরতে থাকে। সুমু সাদিকে নিয়ে গাউছিয়া চলে যায়। সাদি সবসময়ই বড় শপিং মল থেকে জিনিসপত্র কেনে, তাই এই দিকটা তার পরিচিত নয়। সুমু সাদিকে সবটা ঘুরে দেখাচ্ছে। সাদিকে নিয়ে সুমু শাড়ির কর্নারে গেল। খুব সুন্দর সুন্দর শাড়ি নিল সুমু। আজ মামুনি, মা, ভাবি, সাইমা আপু সবার জন্য নিয়েছে। আহানা আর রুমুর জন্য খুব সুন্দর দেখে 2টা লেহেঙ্গা নিয়েছে, হালকা কাজের মধ্যে। এগুলো পরে যেকোনো পার্টি অ্যাটেন্ড করা যায়। আর আজ সুমু সাদিকে কোনো টাকা দিতে দেয়নি। তাই দেখে সাদি বলল, সাদি তুমি আমাকে টাকা দিতে দিলা না কেন? এখন যে তোমার বাপের টাকায় কিনতেছ? কে বলছে আমি আমার বাপের টাকায় কিনতেছি? সাদি ভ্রু কুচকে, তাহলে তুমি টাকা কই পাইছ? আমি কাজ করি, আমার নিজের টাকাই আছে। আমার একটা বুটিক শপ আছে, আজ থেকে প্রায় 5 বছর আগে করছি। ওখানে শ্রম দেওয়ার ফলে আমি নিজের খরচ নিজেই বহন করতে পারি। সাদি হা করে সুমুর দিকে তাকিয়ে আছে। সাদি আগে তো জানতাম না তোমার এই ট্যালেন্টও আছে। ভ্রু কুচকে, কোনো ট্যালেন্ট? সাদি এই যে কথা লুকানোর ট্যালেন্ট। সুমু আর কথা না বাড়িয়ে নিজের ইচ্ছেমতো কেনাকাটা করল। সাদিও কম যায় না। সুমু নিজের জন্য কিছুই কিনেনি, আর সাদি বেছে বেছে সব সুমুর জন্য কিনেছে, কিন্তু সুমু সোজা বলে দিয়েছে বিয়ের আগে সে এগুলো কিছু নেবে না। তাই সাদিও বলেছে ওকে আমি এগুলো আমাদের কাবার্ডে রেখে দিব। সুমু আর কথা বাড়াল না। কেনাকাটা শেষ করে সাদি আর সুমু একসাথে খাওয়া দাওয়া করল। বেশ ক্লান্ত হয়ে গেছে সাদি। এত ঘোরাঘুরি মানুষ কেমনে করে? সুমুকে দেখে এখনো অ্যাক্টিভ লাগছে। একসাথে রিকশায় উঠে
এখন সুমুর বেশ অস্বস্তি লাগছে, তাই সাদিকে বলল রিকশার হুকটা খুলে দিতে। রিকশার হুকটা খুলতেই ঠান্ডা বাতাস গায়ে লাগল। সাদিরও ভালো লাগছে। সুমু সাদিকে বলল, ডাক্তার সাহেব, আজ আপনার বাসায় যাব। সাদি চমকে সুমুর দিকে তাকাল। সুমু বিষয়টা খেয়াল করে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? সাদি, তুমি আমাকে ডাক্তার সাহেব বললে অ্যাট লাস্ট। আজ খুব খুশি লাগছে। সুমু মুচকি হাসি দিল। রিকশা এগিয়ে গেল সাদির বাসার উদ্দেশ্যে। সাদির বাসায় পৌঁছতেই সাদি কলিং বেল টিপ দেয়, আর সুমু সাদির পিছনে গিয়ে লুকিয়ে থাকে। সাদি প্রথমে বুঝতে পারে না। দরজা খুলে দেয় সাইমা আপু। বেচারা সাদি ঘরে ঢুকতে যাবে, তখন সুমু সাদির শার্ট টেনে ধরে। এরকম স্ট্যাচু হয়ে থাকতে দেখে সাইমা ভ্রু কুঁচকে বলে, সাইমা, কিরে? সাদি, ভিতরে আয়। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? পিছন থেকে সুমু বলে, কারণ আমি ওনার শার্ট টেনে ধরে আছি। সাইমা অবাক চোখে তাকিয়ে আছে। সাদির জন্য সুমুকে একদমই দেখা যাচ্ছে না। সাদির দিকে তাকাতে দেখে সে মিটমিট করে হাসছে। এর মধ্যেই সুমু সাদির শার্ট ধরা অবস্থায় উকি দিয়ে সাইমাকে দেখে বলে, আমাকে ভিতরে যেতে দিবে না? সাইমা অবাক হয়ে চিৎকার করে বলল, সাইমা, সুমু। সুমু সাদির পিছন থেকে বেরিয়ে সাইমাকে জড়িয়ে ধরে। ভিতরে গিয়ে সবাইকে চুপ থাকতে বলল। আস্তে আস্তে রান্নাঘরের দিকে যেয়ে মামুনির চোখ চেপে ধরে। পাশের বুয়া তো সুমুকে চিনে না, তাই চুপ থাকল। এদিকে মামুনি ভাবছে, এটা কে? সাইমা তো না। পরক্ষণেই বলে দিল, মামুনি, সুমু, চোখটা ছাড়, নয়তো পিটুনি খাবি। সুমু অবাক হয়ে চোখ ছেড়ে জিজ্ঞাসা করল, তুমি কি করে বুঝলে? মামুনি হালকা হেসে বলল, মামুনি, এমনি এমনি কি মা হয়েছি। ডায়লগটা বেশি পুরনো হয়ে গেল না? মামুনি, না, হয়নি। আগে এটা বল, আমার বাসায় আজ প্রথম এলি, আমাকে জানালি না কেন? ও মা, জানালে কি সারপ্রাইজ হতো? মামুনি উম্মম্ম, না, তা হতো না, কিন্তু তোকে একটু বরণ তো করে নিতাম। পরে করো বরণ। বুয়া, খালা ও আফা। ইনি কে? মামুনি হেসে, এটা আমার আরেকটা মেয়ে, আমার সাদির বউ। বুয়া, খালা, মাশাল্লাহ, এত দেখতে একদম সুন্দরী, খুবই সুন্দর। সুমু হেসে দিয়ে বলল, ধন্যবাদ খালা, তুমিও খুব সুন্দর। খালা লজ্জা পেয়ে একটু দূরে গেল। সুমু হেসে মামুনিকে জড়িয়ে ধরল। কি বানাচ্ছ মামুনি? মামুনি, তুই কি রান্না বুঝবি, আজকালকার মেয়ে? তুমি বলো না, দেখে তো মনে হচ্ছে বিবিখানা পিঠা বানাচ্ছ। মামুনি, তুই কি করে বুঝলি? ও মা, বুঝবো না কেন? আমি রান্না জানি, দাও আমি সাহায্য করি। মামুনি, না, একদম না, গিয়ে সাইমার সাথে আড্ডা দে। ওই দেখ, আহানা এসে গেছে। সুমু নিচু হয়ে আহানাকে কোলে নিল। কেমন আছে আমার আহানা পাখি? আহানা, খুব ভালো মামিমা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আম্মু। সুমু আহানাকে নিয়ে ড্রয়িং রুমে যাওয়ার সময় মামুনিকে বলল তাড়াতাড়ি আসতে। মামুনিও হাতের কাজটা গুছিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। এসে দেখে সবাই আড্ডা দিচ্ছে। সুমু সোফা থেকে উঠে সবাইকে একটা একটা প্যাকেট দিতে লাগল। সবাই খুব খুশি, কিন্তু মামুনির মুখটা কালো হয়ে আছে। তা দেখে সুমু জিজ্ঞাসা করল, আমার মামুনির শাড়িটা পছন্দ হয়নি? মামুনি, তোরা এত টাকা কেন নষ্ট করলি? শুধু শুধু? শুধু শুধু কোথায়? তোমার এই মেয়ের কামাইয়ের টাকায় তো কখনো কিছু দেইনি, আজ দিচ্ছি, নিবে না? আর আপনজনদের দিলে টাকা নষ্ট হয় না।
মামুনি হেসে বলল, মামুনি নিব না কেন? আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। আমি তো এমনিই চেক করছিলাম যে মন থেকে দিলি কিনা। মামুনি তুমিও না। সুমু সন্ধ্যায় মামুনির হাতের বিবিখানা পিঠা খেয়ে বাসায় চলে গেল। সাদি সুমুকে পৌঁছে দিয়ে এসে ফ্রেশ হওয়ার জন্য কাবার্ড খুলতেই দেখে হলুদ রঙের একটা প্যাকেট। প্যাকেটটা হাতে নিয়ে দেখে তাতে 4টা সুন্দর এমব্রয়ডারি করা পাঞ্জাবি, সাথে একটা চিরকুট। তাতে লিখা, পাঞ্জাবিগুলো নিজ হাতে বানিয়ে দিলাম ডাক্তার সাহেব। প্রতি জুম্মার দিন পরবেন, আর আমাকে মনে করবেন। সুমু। সাদির ঠোঁটে হাসি ফুটে উঠল। মনে মনে আল্লাহকে হাজার শুকরিয়া জানাতে লাগল সুমুর মতো একজনকে তার জীবনে পাঠানোর জন্য। চলবে।